একটি অন্ধকারে ঢাকা এবং প্রাচীন রহস্যলিপ্ত গ্রাম চন্দ্রপুর। সেখানে মা আম্বিকাকে তার মেয়ে শ্বেতাকে রক্ষা করার জন্য মোকাবেলা করতে হয় এক রক্তচোষা দানবীর, যার নাম আমসাজা। মেয়েরা প্রথম বেড়ে ওঠার পর রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়। ছায়াগুলোও যেন নিজের মতো চলাফেরা করে, আর গ্রামের প্রতিটি কোণে লুকিয়ে আছে অবর্ণনীয় অশুভ শক্তি। তাহলে চলুন শুরু করা যাক আজকের হাড় হিম করা গল্পটি। সাথে আছে আমি শাহরিয়ার এবং আপনারা দেখছেন ইনসাইট হরর বাংলা। অনেক বছর আগে পশ্চিমবঙ্গের এক দূরবর্তী গ্রাম চন্দ্রপুরে এই সিনেমার গল্প শুরু হয়। সেই সময়ে গ্রামের গভীর জঙ্গলে কালী পুজোর দিনে একটি প্রাচীন ও ভয়ঙ্কর আচার চলছিল। দেবী কালীর উদ্দেশ্যে এক নবজাত কন্যা শিশুকে বলি দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা এক বিশাল রহস্যময় ও ভয় ধরানো গাছের সামনে শিশুটিকে আনা হয়। চারপাশে গ্রামের লোকজন, বাতাসে ধূপধুনোর গন্ধ, আর পরিবেশ জুড়ে এক অশুভ নীরবতা। মুহূর্তের মধ্যেই সে নিজ হাতে নিষ্ঠুরভাবে শিশুটিকে হত্যা করে। জঙ্গলের বাতাস ভারী হয়ে ওঠে, যেন প্রকৃতিও এই পাপের বিরুদ্ধে চিৎকার করছে। এই নৃশংস কাজের সাথে শুরু হয় এক ভয়ঙ্কর অভিশাপ, এক এমন অভিশাপ যা ধীরে ধীরে পুরো গ্রাম আর তার ভবিষ্যৎ প্রজন্মের উপর নেমে আসে। এই বলি হয়ে ওঠে সমস্ত অশুভ ঘটনার মূল কারণ। 40 বছর পরের গল্প। গ্রাম চন্দ্রপুর থেকে বহুদূরে কলকাতার ব্যস্ত শহরে আম্বিকা, তার স্বামী শুভঙ্কর ও তাদের 12 বছরের মেয়ে শ্বেতাকে নিয়ে শান্ত জীবন কাটাচ্ছিল। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও তাদের জীবনের সঙ্গে অতীতের এক ভয়ঙ্কর রহস্য জড়িয়েছিল। আসলে শুভঙ্কর সেই কন্যা শিশুটির যমজ ভাই, যাকে বহু বছর আগে বলি দেওয়া হয়েছিল। অতীতের সেই রক্তাক্ত অধ্যায় ভুলে নতুন জীবন শুরু করার চেষ্টা করলেও ভাগ্য তাদের ছেড়ে কথা বলেনি। একদিন শুভঙ্কর খবর পায় তার বাবা মারা গেছেন। শেষকৃত্য সম্পূর্ণ করা এবং পুরো পারিবারিক বাড়ির দেখভাল করার জন্য সে একাই চন্দ্রপুরে যায়। যাওয়ার আগে সে আম্বিকাকে বলে, সব কাজ শেষ করে বাড়িটা বিক্রি করে আমি আবার কলকাতায় ফিরে আসব। কলকাতা থেকে ফেরার পথে শুভঙ্করের জীবনে ঘটে যায় এক ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা। রাস্তার মাঝখানে এক নির্জন জায়গায় সে গাড়ি থামায়। ধূমপান করতে করতে কারো সঙ্গে কথা বলছিল। চারপাশ তখন নিস্তব্ধ। হঠাৎ করেই রাস্তার পাশের ঝোপঝাড় থেকে অদ্ভুতভাবে নড়ে ওঠে কিছু গাছের শিকড়। ধীরে ধীরে সেগুলো এগিয়ে আসে শুভঙ্করের দিকে। কিছু বোঝার আগেই শিকড়গুলো তাকে শক্ত করে পেঁচিয়ে ধরে। মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায়। সেখানেই মৃত্যু হয় তার। এই ভয়াবহ ঘটনার খবর পেয়ে আম্বিকা সম্পূর্ণ ভেঙে পড়ে। স্বামীর এমন অস্বাভাবিক মৃত্যু সে কোনোভাবেই মেনে নিতে পারে না। সময় কাটতে না কাটতেই একদিন সেই গ্রামের দিক থেকে একটি ফোন আসে। ফোনটি ছিল শুভঙ্করের কাকার। তিনি শুভঙ্করদের পুরনো বাড়ি বিক্রির বিষয়ে আম্বিকার সঙ্গে কথা বলেন। কিছুদিন পর আম্বিকা তার মেয়েকে নিয়ে সেই অভিশপ্ত গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেয়েটি বেশ খুশি ছিল, কারণ সে প্রথমবারের মতো তার বাবার গ্রামে যাচ্ছে। বাড়িতে পৌঁছানোর পর তাদের সঙ্গে দেখা করতে আসে বাড়িটির বর্তমান কেয়ারটেকার। তার মেয়ের সঙ্গে সে তার খুব দ্রুতই ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তবে রাজবাড়ির পরিবেশটা অদ্ভুত রকমের ভারী আর গা ছমছমে লাগতে থাকে। এই সময় সেখানে এসে হাজির হয় রাজবাড়ির পুরনো কেয়ারটেকার। তাকে দেখেই বোঝা যায় লোকটা আর পুরোপুরি সুস্থ নেই। কথা বলার ধরন, চোখের দৃষ্টি সবকিছুতেই যেন পাগলামির ছাপ। মনে হয় এই রাজবাড়ির ভয়ঙ্কর অতীত সে নিজের চোখেই দেখেছে। একদিন শ্বেতা ও দীপিকা একসঙ্গে বসে ছবি আঁকা নিয়ে কথা বলছিল। হঠাৎ করেই শ্বেতার চোখে পড়ে এক অদ্ভুত বিষয়। তার মোবাইলে একটি ছবি। সমস্যা হলো ছবিটা সে নিজে আঁকেনি। ছবিটা ভালো করে দেখতেই দীপিকা ভয়ে চমকে ওঠে। সে বলে ওঠে, এটা তো সেই জঙ্গলটা যেখানে যাওয়া একদম নিষেধ। এই কথাটা শুনে শ্বেতার ভেতরেও অজানা ভয় কাজ করতে শুরু করে। ঠিক সেই সময়ে বাড়িতে আসে গ্রামের কয়েকজন মানুষ। তারা তাদের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু তাদের আচরণ আর চোখের দৃষ্টিতে একটা অস্বস্তিকর ব্যাপার স্পষ্ট বোঝা যায়, যেন তারা কিছু লুকিয়ে রাখতে চাইছে। এরপর শ্বেতা দীপিকাকে নিয়ে সেই নিষিদ্ধ জঙ্গলটা দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে দীপিকা থেমে যায়। সে আর এগোতে চায় না, কিন্তু শ্বেতা একাই এগিয়ে যায় জঙ্গলের গভীরে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় আম্বিকা। পরিস্থিতির ভয়াবহতা বুঝে সে দ্রুত নিজের মেয়েকে সেখান থেকে নিয়ে চলে আসতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই চারপাশে অদ্ভুত সব শব্দ শুরু হয়। বাতাস ভারী হয়ে ওঠে আর গাছের ফাঁকফোকর থেকে যেন কারো নড়াচড়ার আভাস পাওয়া যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটে তখনই। পুরনো রাজবাড়ির ভেতর থেকে যেন কেউ জানালার ফাঁক দিয়ে উকি দিতে থাকে। এর কিছুদিন পরই দেখা যায় দীপিকার শরীরে প্রথমবারের মতো শুরু হয়েছে, কিন্তু এই গ্রামে এটাকে কোনোভাবেই ভালো লক্ষণ হিসেবে দেখা হয় না।
কারণ ঠিক এই সময়ে গ্রামের মেয়েরা একে একে নিখোঁজ হয়ে যায়। আর ভয়ঙ্কর সত্যটা হলো, যারা পরে ফিরে আসে তারা আর আগের মতো থাকে না। এই আশঙ্কায় দীপিকাকে ঘরের ভেতরে আটকে রাখা হয়। কিন্তু এক রাতে হঠাৎ করেই ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা। দরজাটি আচমকা ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে গাছের শিকড়। দেয়াল, মেঝে সবকিছু জুড়ে সেগুলো নড়াচড়া করতে থাকে। ঠিক তখনই জানালার সামনে এসে দাঁড়ায় সেই শয়তানি অবয়ব। ভয়ে মেয়েটি চিৎকার করে ওঠে। কিছুক্ষণ পর তার মা ঘরে ফিরে আসে এবং দেখে অনেক দেরি হয়ে গেছে। এরপরে চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়, ডাকাডাকি, চিৎকার, সব মিলিয়ে রাজবাড়িতে হইচই পড়ে যায়। এই ঘটনার জন্য তারা আম্বিকাদের ওপরই দোষ দিতে শুরু করে। তারা বলে, এই রাজবাড়ি অভিশপ্ত আর তোমাদের জন্যই এটা হয়েছে। পরিস্থিতি খারাপ হতে দেখেই আম্বিকা পুলিশে ফোন করে। এরপর গ্রাম প্রধান জয়দেব পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে আসে। তখন গ্রামের লোকজন একের পর এক অদ্ভুত কথা বলতে শুরু করে। তারা যা বলে আম্বিকা এবং পুলিশ কেউই সেগুলো মানতে রাজি নয়। গ্রামের লোকজন জানায় এটা নতুন কোনো ঘটনা নয়, এর আগেও অনেক মেয়ে ঠিক এভাবেই নিখোঁজ হয়েছে। তবে তারা বলে ওই মেয়েরা কয়েকদিন পর আবার ফিরে আসে, কিন্তু তারা আর আগের মতো থাকে না। সবশেষে গ্রামের লোকজন জানায় এই মেয়েদের নাকি নিয়ে যায় এক দানব। সেই দানবের নাম আমসাজা। এরপর বলা হয় সেই জঙ্গলের কথা, যেখানে যাওয়া গ্রামবাসীদের কাছে কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু সবার নিষেধ অমান্য করেই পুলিশ অফিসার ও আম্বিকা সিদ্ধান্ত নেয় জঙ্গলের ভেতরে যাওয়ার। তাদের একটাই উদ্দেশ্য, দীপিকাকে খুঁজে বের করা। হাতে টর্চ লাইট নিয়ে তারা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে এবং চারদিকে খোঁজ করতে থাকে। ঘন অন্ধকারের মধ্যে হঠাৎ করেই একটি গাছের পাশে আম্বিকাকে দীপিকা দেখতে পায়। দূর থেকে দেখে মনে হয় সে সেখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গিয়ে দেখা যায় সেখানে আসলে কেউই নেই। এই ঘটনাটা আম্বিকার কাছে খুবই অদ্ভুত লাগে। দীপিকাকে খুঁজতে খুঁজতে আম্বিকা আরো গভীরে জঙ্গলের একেবারে ভেতরের দিকে ঢুকে পড়ে। ঠিক তখনই সে একটি গুহার ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পায়। আম্বিকা ধীরে ধীরে আরো ভেতরে এগোতে চাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে তাকে ডেকে ওঠে পুলিশ অফিসার। এরপর তারা আর ঝুঁকি না নিয়ে সেখান থেকে ফিরে আসে। এরপর একদিন আম্বিকা তার মেয়ের সঙ্গে চন্দ্রপুর গ্রামের ব্যাপারে কথা বলতে শুরু করে। এতদিন যে সত্যটা লুকিয়ে রেখেছিল এবার সে সবকিছু খুলে বলে। আম্বিকা জানায় এই কারণে তারা কখনো এই গ্রামে থাকতে চায়নি। আর আমসাজা কোনো গল্প বা কল্পনা নয়, সে সত্যিই অস্তিত্বশীল। আম্বিকা বলে আমসাজার আসল উদ্দেশ্য শুধু ভয় দেখানো নয়, তার লক্ষ্য নিজের মতো আরো দানবীয় সত্তার জন্ম দেওয়া। আর সেটা সম্ভব হয় শুধুমাত্র তোমার বাবার বংশের কোনো মেয়ের মাধ্যমে। এই কারণেই এই বংশে যখনই কোনো মেয়ে জন্ম নিত ঠিক সেই সময় তাকে বলি দেওয়া হতো। এই ভয়ঙ্কর সত্যটা শোনার পর মেয়েটি ভীষণ ভয় পেয়ে যায়। তার মনে হয় তার সঙ্গেই হয়তো বড় কোনো অশুভ কিছু ঘটতে চলেছে। কিন্তু আম্বিকা তাকে আশ্বস্ত করে। সে বলে সে কোনো অবস্থাতেই তার মেয়ের কিছু হতে দেবে না। এরই মধ্যে অন্যদিকে আমরা দীপিকাকে দেখতে পাই। সে এক জায়গায় চুপচাপ বসে থাকে, সম্পূর্ণ নিস্তব্ধ অবস্থায়। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় আমসাজা। আমসাজা ধীরে ধীরে দীপিকার মাথায় হাত রাখে। আর সেই মুহূর্তেই দীপিকার ভেতরে ভয়ঙ্কর এক পরিবর্তন শুরু হয়। তার চোখ মুখ সবকিছুই অস্বাভাবিক হয়ে যায়। পরদিন সকালে পুলিশ অফিসার ও গ্রামের প্রধান জয়দেব গ্রামের সেই সব বাড়িতে যায় যাদের মেয়েরা এর আগে হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল এবং পরে আবার ফিরে এসেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের কারোরই ওই ঘটনার ব্যাপারে কিছুই মনে নেই। তারা কেউই ঠিক করে বলতে পারে না তাদের সঙ্গে আসলে কি ঘটেছিল। এরপর পুলিশ অফিসার, আম্বিকা এবং জয়দেব এই তিনজন বসে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করতে থাকে। তারা বুঝতে চেষ্টা করে এই ঘটনার পেছনে আসলে কি আছে। ঠিক তখনই জয়দেব এক বৃদ্ধ নারীর কথা বলে। তার ধারণা এই সব ঘটনার পেছনে ওই বৃদ্ধারই হাত রয়েছে। এখান থেকেই গল্পটা আরো ভয়ঙ্কর মোড় নিতে শুরু করে। বাড়ি ফেরার পর গাড়ি থেকে নামার আগেই আম্বিকা হঠাৎ করেই সেই বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। তাকে দেখা মাত্রই আম্বিকা ভয় পেয়ে যায়। বৃদ্ধাটি কোনো কথা না বলে শুধু অদ্ভুত একটি ইশারা করে সেখান থেকে চলে যায়। এরপর আম্বিকা তার মেয়েকে খুঁজতে শুরু করে। তখনই সে দেখতে পায় মেয়েটি সেই আতপাগল লোকটার কাছে বসে আছে এবং তার বাবার ব্যাপারে গল্প শুনছে। ঠিক তখনই সেই লোকটি আম্বিকার হাতে একটি খামে মোড়ানো কাগজ তুলে দেয়। কাগজটায় লেখা ছিল অদ্ভুত কিছু কথা, যার অর্থ তখনও স্পষ্ট হয় না। এরপরই আম্বিকা দেখতে পায় এক দেবীর মূর্তি। দেবীটিকে দেখেই তার ভেতরে অজানা এক শিহরণ জেগে ওঠে। পরদিন সকালে আম্বিকা
কেয়ারটেকারের কাছে রাজবাড়ির মন্দিরের চাবি চায়। এই মন্দিরটি সাধারণত বন্ধই থাকে। বলা হয় শুধুমাত্র তখনই মন্দিরটি খোলা হয় যখন কেউ দেবীকে স্বপ্নে দেখে, আর আম্বিকা তো আগের রাতেই সেই দেবীকে স্বপ্নে দেখেছে। এই ঘটনার কথা ধীরে ধীরে পুরো চন্দ্রপুর গ্রামে ছড়িয়ে পড়ে। একে একে গ্রামের সবাই রাজবাড়ির মন্দিরে পূজা দিতে উপস্থিত হয়। পূজা শেষ হতেই বাড়িতে ফিরে আসে দীপিকা, কিন্তু দীপিকার ভেতরে বড় পরিবর্তন লক্ষ্য করা যায়। আচরণ, চোখের দৃষ্টি সবকিছুই অস্বাভাবিক লাগে। পরদিন সকালে আম্বিকার সেই পুলিশ অফিসার দীপিকা সহ আগের নিখোঁজ হয়ে যাওয়া বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে যায়। সব পরীক্ষা করার পরও কিছুই ধরা পড়ে না। তবে একটি বিষয় সবার ক্ষেত্রেই এক, সবার অবস্থাই একই রকম। এরপর দেখানো হয় রাতের দৃশ্য। সবাই ঘুমিয়ে আছে। হঠাৎ করেই দীপিকা হামাগুড়ি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এই দৃশ্যটা দেখে ফেলে সেই আতপাগল লোকটি। সে দীপিকাকে উপরের ঘরে যেতে বারণ করে। ঠিক তখনই দীপিকার চেহারা ভয়ঙ্করভাবে বদলে যায় এবং এক নিমিষেই সে লোকটিকে মেরে ফেলে। এরপর দীপিকা সোজা চলে যায় শ্বেতার ঘরে। সে তাকে ডেকে বলে, চলো খেলতে যাই। শ্বেতাও তার সঙ্গে যেতে রাজি হয়। সেখানে দেখা যায় আরো কিছু মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ কিছু অদ্ভুত শব্দে আম্বিকার ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে শ্বেতা ঘরে নেই। খুঁজতে খুঁজতে আম্বিকা বাড়ির পেছনের দিকে চলে যায়। আর ঠিক সেই সময়ে সে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। মেয়েগুলো অদ্ভুতভাবে কাউকে টেনে নিয়ে যাচ্ছে। আম্বিকা বুঝতে পারে তারা শ্বেতাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কাছে গিয়ে আম্বিকা দেখে সেই বৃদ্ধা মহিলা তার কোলে শ্বেতাকে ধরে রেখেছে। অন্য মেয়েগুলো তাকে নিজের দিকে টেনে নিতে চেষ্টা করছে। আম্বিকা তখন তার মেয়েকে সঙ্গে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যেতে চায়। ঠিক সেই মুহূর্তেই বৃদ্ধা মহিলা বলে ওঠে, চলে যা, পূজার পরেই তোর মেয়েকে নিয়ে যাবে। এই কথা শুনে আম্বিকা বুঝে যায় এখানে আর কোনো অবস্থাতেই থাকা যাবে না। বাড়ি ফিরে এসে তারা দেখতে পায় সেই আতপাগল লোকটা মারা গেছে। ঘরের ভেতর বসেই তার সিদ্ধান্ত নেয় আজই এই জায়গা ছেড়ে চলে যাবে। ঠিক সেই সময় ঘরে এসে হাজির হয় গ্রামের প্রধান জয়দেব। সে তাদের বলে তারা চলে গেলে পূজা কিভাবে হবে। আর ঠিক তখনই জয়দেবের সামনে সে তা এমন একটি কথা বলে ফেলে যেটা বলা উচিত ছিল না। সেই রাতেই আম্বিকা আর শ্বেতা চুপি চুপি রাজবাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। মানে তারা চন্দ্রপুর গ্রাম ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে। কিছু দূর যাওয়ার পরে শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে গাড়ির উপর ঝাঁপিয়ে পড়তে থাকে সেই অদ্ভুত মেয়েগুলো। তারা গাড়িতে আঘাত করতে থাকে। কাঁচ ভেঙে ভেতরে হাত ঢুকিয়ে শ্বেতাকে টেনে বের করার চেষ্টা করে। এক পর্যায়ে আম্বিকা গাড়ি থামালে সবাই ছিটকে নিচে পড়ে যায়। তখন দুজনেই মনে করে হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু না, দেখা যায় সেই সব মেয়ে গাড়ির চারপাশে দাঁড়িয়ে আছে। তারা একসঙ্গে গাড়িটিকে শূন্যে তুলে আবার নিচে ফেলে দেয়। আর ঠিক তখনই তারা মায়ের কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে চলে যায়। এরপরই একটা টুইস্ট রিভিল হয়। সব মেয়েগুলো শ্বেতাকে তুলে নিয়ে যায় এবং গ্রামের প্রধান জয়দেবের হাতে তুলে দেয়। এই দৃশ্যটা দেখে অবাক হয়ে যায় আম্বিকা। পরের মুহূর্তেই দেখা যায় বৃদ্ধা মহিলা সেই স্থানে দাঁড়িয়ে আছেন। এরপর আমরা দেখি গ্রামের সবাই এক জায়গায় জড়ো হয়েছে। তারা পুলিশকে জানায় গ্রামে আর কোনো মেয়েকেই পাওয়া যাচ্ছে না, এমনকি আম্বিকাও নেই এবং জয়দেবও নেই। জয়দেব না থাকার খবর শুনে পুলিশ সবকিছু বুঝতে শুরু করে। তারা জঙ্গলের ভেতরে খোঁজা শুরু করে। কিছুক্ষণ পর তারা জয়দেবকে খুঁজে পায়। এদিকে আম্বিকা নিজেকে আবিষ্কার করে বৃদ্ধা মহিলার ঘরে। ঠিক সেই সময় আরো একটি বড় সত্য সামনে আসে। এই বৃদ্ধা মহিলা আসলে জয়দেবের বোন, যাকে আমরা সিনেমার শুরুতেই দেখেছি। সেই দিন সে ওই শিশুটিকে বলি দিতে পারেনি, কিন্তু সেই পাপের কাজ করেছিল জয়দেব। এরপর দেখা যায় জয়দেবের আসল রূপ। তখন সব পুলিশ মারা গেছে, শুধুমাত্র পুলিশ অফিসারটি বেঁচে আছে। তবে সে উল্টো ঝুলন্ত অবস্থায়। জয়দেবকে দেখে সে ভয় পেয়ে যায়। আসলে যেদিন সে ওই পাপের কাজ করেছিল সেদিন রাতে সেই শয়তান তাকে দেখা দিয়েছিল। সেই থেকেই জয়দেব তাকে প্রভু বলে স্বীকার করে, যার ফলে তার এই অবস্থা। সবকিছু শোনার পর আম্বিকা সেখানে যেতে চায়, কিন্তু বৃদ্ধা মহিলা তাকে বাধা দেয়। সে বলে এভাবে গেলে কোনো কাজ হবে না, আগে তোমাকে পূজা করতে হবে। এরপর কাজল রাজবাড়িতেই পূজা শুরু করে। পূজা শেষ হতেই হাতে টর্চ লাইট নিয়ে সে জঙ্গলের দিকে রওনা দেয় নিজের মেয়েকে বাঁচানোর জন্য। যাওয়ার পথে সে হাতে তুলে নেয় একটি ধারালো হাতিয়ার। জঙ্গলের ভেতরে অনেক খোঁজাখুঁজির পর এক জায়গায় গিয়ে আম্বিকা দেখতে পায় তার মেয়ে শ্বেতা ঝুলন্ত অবস্থায় আছে। ঠিক তখনই সেখান থেকে বেরিয়ে আসে আমসাজা। কিছু বুঝে ওঠার আগেই চারদিক থেকে আম্বিকাকে ঘিরে ফেলে সেই অদ্ভুত মেয়েগুলো। কিন্তু আম্বিকা এক এক করে তাদের মাথায় হাত বুলিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গেই তারা আগের মতো স্বাভাবিক হয়ে যায় এবং অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে শুরু হয় আম্বিকা আর জয়দেব অর্থাৎ
আমসাজার লড়াই। একজন মা নিজের মেয়েকে বাঁচানোর জন্য লড়াই শুরু করে শয়তানের সঙ্গে। শেষ পর্যন্ত মায়ের ভালোবাসার শক্তি আমসাজা শয়তানকে হারিয়ে দেয়। মেয়েকে সঙ্গে নিয়ে ফিরে আসে আম্বিকা, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় জয়দেব মারা গেছে ঠিকই, কিন্তু তার মতোই আরো একটি অস্তিত্ব এই পৃথিবীতে বিদ্যমান আছে। আর এখানেই গল্প শেষ হয়। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই, বিদায়। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে।